স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ন্যায় বিচার না পেলে অনশনের হুমকি দিলেন ইমরান খান। তারপরেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত 4 জন। আরও জানিয়ে দিব গৃহকর্মী নিয়োগে ফি কমালো কুয়েত। সর্বশেষে জানিয়ে দিব বিএসএফ এর গুলিতে আরও এক বাংলাদেশি নিহত, তবে মরাদেহ মিলল 47 ঘন্টা পর। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ন্যায় বিচার না পেলে কারাগারে অনশনের হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার 5 জুলাই একটি দুর্নীতি মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন, দেশের আইনের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তার বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে তাকে পছন্দ অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, পিটিআই এর বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা। তার উপর আস্থা নেই জানিয়ে ন্যায় বিচার পাবেন না বলেও আশঙ্কা পিটিআই নেতার। আর রাওয়ালপিন্ডির আদি আলী কারাগারে বন্দী ইমরান খান অভিযোগ করেন, কারাগারটি নিয়ন্ত্রণ করছে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের নির্দেশেই কাজ করেন কারাগার প্রধান, আর এই কারণেই দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খান বলেন, পাকিস্তানের সেনাবাহিনী যদি ভাবে এতে করে তার দল দুর্বল হবে, তাহলে তারা ভুল ভাবছে, কেননা তার দলে সাধারণ মানুষের সমর্থন বেশি। তবে যদি দলের প্রতিষ্ঠাতা অনশনে যান, তবে সারা দেশে অনশন শুরুর হুমকি দিয়েছেন পিটিআই কর্মীরা। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়, এর মধ্যে কয়েকটি মামলা তাকে সাজাও দেওয়া হয়েছে। 2023 সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন তিনি। ইমরান খানকে কারারুদ্ধ করে রাখায় উদ্বেগ প্রকাশে জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। সম্প্রতি জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা ওয়ার্কিং গ্রুপ বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে বিচার বহির্ভূতভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। এছাড়া তার দ্রুত মুক্তির আহ্বানও জানায় সংস্থাটি। এদিকে যুক্তরাষ্ট্রের বন্দুকের হামলায় নিহত 4 জন। যুক্তরাষ্ট্রের উত্তর কেন্টাকিতে একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। রোববার 7 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত ও আরও 3 জন আহত হয়েছেন। ফ্লোরেন্স পুলিশ বিভাগের মতে 4 জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এছাড়া আহত অন্য 3 জন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন বলেও জানানো হয়েছে। পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর 3টার দিকে ওই বাসভবনে যান এবং বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে তারা গুলি চালানোর শব্দ শুনতে পান। ঘটনার সময় সেখানে অনেকেই জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন। সন্দেহভাজন হামলাকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং হামলার পর পুলিশ আসার আগেই একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছে ধাওয়া করতে থাকে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি রাস্তা ছেড়ে খাদে পড়ে যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়, তারপর তাকে মৃত ঘোষণা করা হয়। বন্দুক ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 277টি গণশুটিংয়ের এই ঘটনা ঘটল। এদিকে গৃহকর্মী নিয়োগে ফি কমিয়েছে কুয়েত। গৃহকর্মীদের নিয়োগে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। ফিলিপিনো গৃহকর্মী নিয়োগে ফি 700 কুয়েতি দিনার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,79,000 টাকা নির্ধারণ করেছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নেওয়া নতুন পদক্ষেপ অনুযায়ী ফিলিপিন্সের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি 700 কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। তাদের ভ্রমণের টিকিটের অর্থ এই ফিতেই অন্তর্ভুক্ত রয়েছে। তবে নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কান গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকিটের খরচ সহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য 750 দিনার, বাংলাদেশি মুদ্রায় 2,88,000 টাকা ফি নির্ধারণ করেছে কুয়েত। এছাড়া ড্রাইভার বা বাবুর্চির মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি 180 দিনার নির্ধারণ করা হয়েছে। এই খাতে গৃহকর্মীদের ফিতেও ভ্রমণ টিকিটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।
কুয়েতের আল দুররাম ম্যান পাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ, প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবার পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে। এদিকে বিএসএফ এর গুলিতে আবারও এক বাংলাদেশি নিহত হলো। মরদেহ মিলল ৪৭ ঘন্টা পর। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ রাজু মিয়া, বয়স তার ২০ বছর। তার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। নিহতের পরিবার জানায়, নিহতের ৪৭ ঘন্টা পর মরদেহ ফেরত দেওয়া হয়েছে তাদের। শনিবার ৬ জুলাই রাত 10:30টার দিকে উপজেলার নগরভিটা সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়। সূত্র জানায়, শূন্যরেখায় ওপারের গোয়ালপুকুর থানার এসআই মোস্তফার মাধ্যমে ওই তরুণের মরদেহ বালিয়াডাঙ্গি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তরের সময় সেখানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য ছাড়াও বালিয়াডাঙ্গি থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত রাজুর স্বজনরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার ৪ জুলাই রাত 11:30টার দিকে নগরভিটা সীমান্ত এলাকায় বিপত্তি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫ এস থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরের তিনগাঁও নামক স্থানে নিহত হন রাজু মিয়া। শুক্রবার ৫ জুলাই দুপুরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে ওই তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টা স্বীকার করে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছিল তারা। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজ কবির জানান, শনিবার রাত 10:30টায় নগরভিটা সীমান্তে 0 পয়েন্টে উভয় দেশের থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিহত রাজুর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।